এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা 2025 WBSSC ক্লার্কশিপ এবং গ্রুপ ডিকে টার্গেট করে একটা জিকে এবং ম্যাথের সেট নিয়ে এসেছি। এর আগে আমরা আমাদের ক্লাসে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে WBSSC ক্লার্কশিপের বিভিন্ন ক্লাস দিয়েছি এবং আরআরবি গ্রুপটির উপর একাধিক ক্লাস দেওয়া রয়েছে। যারা সেটার প্রয়োজন তারা সেখানে গিয়ে প্লেলিস্টে গিয়ে সেই ক্লাসগুলি দেখতে পারো। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসলে যে কোনো পরীক্ষার জন্য হেল্পফুল হবে। প্রথম এখানে যে কোশ্চেনটা এখানে দেওয়া রয়েছে সেটা হলো মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চ নিচের কোন মহাসাগরে অবস্থিত? মারিয়ানা ট্রেঞ্চ দেখতে পাওয়া যায় প্রশান্ত মহাসাগরে। অপশন সি হবে সঠিক উত্তর। মারিয়ানা ট্রেঞ্চ যাকে আমরা বলি মারিয়ানা খাত। মারিয়ানা খাত হলো পৃথিবীর গভীরতম খাত। এটাও পরীক্ষায় জিজ্ঞেস করে যে পৃথিবীর গভীরতম খাত কোনটি? পৃথিবীর গভীরতম খাত হলো মারিয়ানা ট্রেঞ্চ। পৃথিবীর গভীরতম খাত, গভীরতম খাত। তারপরে আমরা দেখছো গেল ভারত মহাসাগর রয়েছে। ভারত মহাসাগরের গভীরতম খাত হলো জাভা ট্রেঞ্চ। জাভা ট্রেঞ্চ এটা ভারত মহাসাগরের গভীরতম খাত। লকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? মণিপুরে দেখতে পাওয়া যায় লকটাক হ্রদ। স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 1951 থেকে 1952 সনে। অপশন বি হবে এর সঠিক উত্তর। কংগ্রেস এখানে জয়লাভ করেছিল। জলদাপাড়া জাতীয় উদ্যানের পশ্চিমবঙ্গে নিম্নলিখিত কোন জেলায় অবস্থিত? জলদাপাড়া দেখতে পাওয়া যায় জাতীয় উদ্যান অপশন এ আলিপুরদুয়ারে, এবং জলপাইগুড়িতে দেখতে পাওয়া যায় গরুমারা, যা একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। একশৃঙ্গ গন্ডার। দার্জিলিং এ রয়েছে নেওড়া ভ্যালি। দক্ষিণ চব্বিশ পরগনা তে সুন্দরবন। একটি অঙ্কের প্রশ্ন, 8,930 টাকায় বার্ষিক 8% সরলসুদের হারে 5 বছরের সরলসুদ কত হবে? সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা হলো I ইকুয়াল টু PTR ডিভাইডেড বাই 100। এখানে P এর মান দেওয়া রয়েছে 8930 আর R এর মান 8, টাইম এখানে P 5 আর নিচে ফর্মুলার 100 বসবে। 0 0 আমরা কাটবো। 5 দোকানে 10, 2 দিয়ে কাটলে 4, 4 দিয়ে গুণ করে দাও। 3 4 12, 2, 4 9 36 একে 37, 4 8 32, 3 35। তাহলে 3572 টাকা হবে সঠিক উত্তর। অপশন সি। একজন এজেন্ট কাপড় বিক্রেতার 2.5% কমিশন পায় যদি একটি নির্দিষ্ট দিনে তিনি কমিশন হিসাবে 12.50 টাকা পান। সেদিন তার মাধ্যমে বিক্রি হওয়া কাপড়ের মূল্য কত? তার মানে যদি কাপড়ের দাম যদি 100 টাকা হয় তাহলে সে কমিশন পায় 2.5%, মানে 2.5 টাকা। 100 টাকায় 2.5 টাকা তার কমিশন। তাহলে কমিশনের ভ্যালু 2.5 আর তিনি কমিশন টাকা হিসাবে আমি ধরা হিসাবে 2.5, কিন্তু টাকা হিসাবে তিনি পেয়েছেন 12.50, 12.50। তাহলে একের ভ্যালু আমরা বলতে পারি 12.50 বাই 2.5। আমাকে এখান থেকে বলছে কাপড়ের মূল্য কত, মানে 100 এর মান আমাকে নির্ণয় করতে হবে ইন্টু 100। তাহলে এখানে একটা শূন্য দিয়ে দিলাম আর এই দশমিক দশমিক আউট হয়ে গেল। তাহলে এই শূন্য কাটো। তাহলে 5 25 125, 100 কে যদি 5 দিয়ে গুণ করি আমরা পাবো 500। এটাই হবে সঠিক উত্তর। রূপোর রাসায়নিক প্রতীক কি? রূপোকে এজি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। রূপো হলো তাপের সবচেয়ে ভালো পরিবাহী এবং কি কারেন্টের। তাহলে লিখতে হবে তাপ ও বিদ্যুতের সবচেয়ে ভালো পরিবাহী। বিদ্যুতের সবচেয়ে ভালো পরিবাহী। আর এস এর নাম সোরেনচিয়াম, আর এসবি ফুল ফর্ম হলো আর্সেনিক। এসবি রাসায়নিক না। আর্সেনিক এবং অ্যান্টিমনি একটা তোমরা নাম শুনেছো। আর্সেনিক এবং অ্যান্টিমনি এরা কি করে ধাতু গল্প হিসেবে কাজ করে। সরি একটু ভুল বললাম। আর্সেনিকের সংকেত তো এস আর এসবি হলো অ্যান্টিমনি। আর আর্সেনিক হলো এস। এরা ধাতু গল্প হিসেবে কাজ করে।
আর এখানে দেওয়া রয়েছে এজি। এজি মানে হলো সোনার সংকেত, যেটা সোনার চিহ্ন, সোনা। এজি গেল, সরি এজি তো গেল রূপা, তাহলে এইউ হবে, এইউ হবে সোনা, এইউ সোনা। এখান থেকে পরীক্ষা জিজ্ঞেস করতে পারে অ্যাকিউরিজিয়া কি? অ্যাকুয়ারিজিয়া, অ্যাকুয়ারিজিয়া, অ্যাকুয়ারিজিয়া হলো HCl আর HNO3 এর মিশ্র। 3 ভাগ আয়তনের HCl আর 1 ভাগ আয়তনের HNO3 এর মিশ্রকে বলা হয় অ্যাকিউরিজিয়া। অ্যাকিউরিজিয়ার মধ্যে সোনা, রূপো এগুলো দ্রবীভূত হয়। সমবায় সমিতি গঠনের অধিকার ড্যাশ দ্বারা অন্তর্ভুক্ত করা হয়েছে? 97তম অ্যামেন্ডমেন্ট 2011 দ্বারা। এখানে দেখা যাচ্ছে 86তম অ্যামেন্ডমেন্টটা পরীক্ষায় জিজ্ঞেস করে পাই, 86তম অ্যামেন্ডমেন্ট 2002। এখানে 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদের বাধ্যতামূলক শিক্ষা, কম্পালসারি এডুকেশনের কথা বলা হয়েছে। কম্পালসারি এডুকেশন, এটাকে আমাদের কনস্টিটিউশনে অ্যাড করা হয়েছে 21 এতে। আর 42তম অ্যামেন্ডমেন্ট 1976, একে বলা হয় মিনি কনস্টিটিউশন, মিনি কনস্টিটিউশন। এই সময় সোশিয়ালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি এই ওয়ার্ডগুলো পিএমএল এর মধ্যে অ্যাড করা হয়। সেকুলার, ইন্টিগ্রিটি। বৃক্কের গঠনগত এবং কার্যগত একক কি? বৃক্কের গঠনগত কার্যকর নেফ্রনকে বলা হয়। নেফ্রন বৃক্কের যে পিউরিফিকেশন, সেই পিউরিফিকেশনের কাজটা সম্পূর্ণরূপেই কাজ করে। আর বৃক্ক হলো, মনে রাখবে, আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ রেচন অঙ্গ। ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত? সাংপো নামে পরিচিত। ব্রহ্মপুত্র বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, যেমন আসামেই এটার নাম ব্রহ্মপুত্র পরীক্ষায়, আসাম। বাংলাদেশে এটা যমুনা নামে পরিচিত। অরুণাচল প্রদেশে এটা দিহাং নামে পরিচিত। এই ব্রহ্মপুত্র নদী উৎপত্তি লাভ করেছে তিব্বতের নিকট চুমাইদুং হিমবাহ থেকে। দুং থেকে উৎপত্তি। গুটি বসন্ত প্রতিরোধের টিকা কে আবিষ্কার করেছিলেন? গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছেন অপশন হচ্ছে লুই পাস্তুর, অপশন বি রোনাল্ড রস, অপশন সি এডওয়ার্ড জেনার, অপশন ডি ডেভিড লিভিংস্টন। সঠিক উত্তর হবে অপশন সি এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার প্রথম তিনি গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন, এবং সেটাই ছিল কিন্তু ফার্স্ট ভ্যাকসিন। ফার্স্ট ভ্যাকসিন। গুটি বসন্তের জীবাণুর নাম হলো ভ্যারিওলা ভাইরাস। ভ্যারিওলা ভাইরাস, এটা গুটি বসন্তের জীবাণুর নাম। এখানে নাম দেখছো লুই পাস্তুর এবং কি রোনাল্ড রস, এবং কি লুই পাস্তুর এবং রোনাল্ড রস। রোনাল্ড রস যে ম্যালেরিয়া রয়েছে, ম্যালেরিয়ার পরজীবী আবিষ্কার করেছিলেন। ম্যালেরিয়ার পরজীবী, ম্যালেরিয়া যে অ্যানোফিলিস মশার মাধ্যমে সংক্রমিত হয়, সেই সংক্রমণ নিয়ে তিনি আবিষ্কার করেছিলেন রোনাল্ড রস। তারপরে গেল লুই পাস্তুর পাস্তুরাইজেশন আবিষ্কার করেছিলেন, পাস্তুরাইজেশন, এবং জলাতঙ্ক রোগের টিকা। গুরু গোবিন্দ সিং কত সালে খালসা পথ স্থাপন করেন? 1699 সালে। গুরু গোবিন্দ সিং ছিলেন দশম শিখ গুরু। কোন ভিটামিন রাসায়নিকভাবে অ্যাসকর্বিক অ্যাসিড নামে পরিচিত? ভিটামিন সি রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সির অভাবে স্কারভি রোগ হয়, যা মুখের মধ্যে ঘা হয়। বিভিন্ন টক জাতীয় ফলের মধ্যে আমরা ভিটামিন সি পাই। আর ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালস্যাফিরল। ক্যালস্যাফিরল। ভিটামিন ডি এর অভাবে হাড় রিলেটেড ডিজিজ হয়, যেমন অস্টিওম্যালিসিয়া বড়দের ক্ষেত্রে, ছোটদের ক্ষেত্রে রিকেট, হাড় উইক হয়ে যাবে।
ম্যালেসিয়া রিকে গেল। আর ভিটামিন কে এর রাসায়নিক নাম হলো ফাইলোকুইনন। ফাইলোকুইনন এই ভিটামিন কে ব্লাড ক্লটিং এ সাহায্য করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টোকোফেরল। টোকোফেরল ভিটামিন ই এর বন্ধ্যা রোগ হয়। পক প্রণালী দেশের মধ্যে রয়েছে। পক প্রণালী দেখতে পাওয়া যায় ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে। একটি ম্যাথ, যদি এ 20%, বি এর 30%, সি এর 1/6 অংশ হবে, A:B:C কত? তাহলে এ এর 20% মানে আমি বলতে পারি A × 1/5, বি এর 30% তাহলে B × 3/10, আর সি এর 1/6, সি নিচে 6 দিয়ে দাও। তাহলে এখান থেকে আমাকে বের করতে বলছে A:B:C কত হবে। তাহলে দেখো একে যদি আমরা একবারে লিখতে চাই, এর জন্য আমাদের ফর্মুলা ডাইরেক্ট কিভাবে আমরা লিখতে পারি, এ এখানে কিছু নেই মানে আমি ধরো কে ধরেছি, তাহলে মানে কি A = 5K, কারণ সবগুলোতে কে গুণ হবে, কে আর লিখবে না, আমাদের সময় নষ্ট হবে, এই জন্য এর মান লিখবো আমরা 5। বি কত হবে 3/10, ভগ্নাংশ ফর্মে যখন থাকবে উল্টে দেবে, তাহলে 10/3। সি = কত 6। এবার যেহেতু ভগ্নাংশে আমরা অনুপাত লিখি না, সিম্পল ফর্মে আনতে হবে, নিচে কি রয়েছে 3, 3 দিয়ে সবগুলোকে গুণ করবো, 3 × 5 = 15। 10/3 কে যদি আমি 3 দিয়ে গুণ করি 10 হবো, তারপরে একে 3 দিয়ে গুণ করে 3 × 6 = 18, তাহলে 15:10:18 হবে সঠিক উত্তর, অপশন বি। 100 নম্বর একটি পরীক্ষায় একজন শিক্ষার্থী 35 নম্বর পেয়েছে এবং সে 5 নম্বর দ্বারা অনির্দিষ্ট 5 নম্বর ফেল করেছে। যদি অন্য একজন ছাত্র পাস করা নম্বরের চেয়ে 50% বেশি স্কোর করতো তাহলে তাকে কত নম্বর পেতে হবে। টোটাল পরীক্ষা হয়েছিল 100, একজন শিক্ষার্থী 35 নম্বর পেয়েছে এবং সে 5 নম্বরের দ্বারা উত্তীর্ণ হয়েছে, তাহলে 5 নম্বরের জন্য অনুত্তীর্ণ হয়েছে, তাহলে পাস করার জন্য তার আরো 5 নম্বরের দরকার ছিল, তাহলে পাস মার্ক আমি বলতে পারি 40। এখন বলছে অপর আরেকজন ক্যান্ডিডেট সে কি নম্বর পেয়েছে, পাস মার্কের চেয়ে 50% বেশি পেয়েছে, তাহলে পাস মার্ক হলো আমাদের 40, তার থেকে 50% যেটা বেশি হবে সেটাই হলো অপর একজন ব্যক্তির বা অপর একজন ছাত্রের নম্বর, সেটাই আমাকে বের করতে বলেছে। তো 40 এর 50% কত হবে, 40 তো পাবেই, আরো এক্সট্রা কি 40 এর 50% মানে 20, টোটাল সে অপরজন পাবে 40 আর 20 60, অপশন এ ও বি 5:6 অনুপাতে অর্থ বিনিয়োগ করে, একটি ব্যবসা শুরু করে, 6 মাস পর সি বি এর 2/3 অংশ অর্থ ব্যবসায় যোগ দেয়, বছরের শেষে যে লভ্যাংশ হিসেবে সি 21,600 টাকা পায়, তাহলে মোট লাভটা কত ছিল সেটা বের করতে বলছে। তাহলে ব্যবসায় যুক্ত ছিল 3 জন ব্যক্তি, এ, বি এবং সি। এ আর বি এর অর্থের অনুপাত ছিল 5:6, ইনভেস্টের অনুপাত। তারপরে কি একটি ব্যবসা শুরু করে 6 মাস পর সি বি এর 2/3 অংশ নিয়ে যুক্ত হলো, তার মানে এ ও বি সমস্ত সময় ব্যবসায় ছিল, তার মানে 12 মাস ইন্টু 12। এবার সি এর হিসাবটা আমাকে করতে হবে, তাহলে কি বলে 6 মাস পর সি বি এর 2/3 অংশ, তাহলে বি কত টাকায় আমার ইনভেস্ট করেছিল 6, তার 2/3 অংশ, 3 দোকানে 6, 2 দোকানে 4, তাহলে সি কত টাকা ইনভেস্ট করবে 4 টাকা ইনভেস্ট করবে, মানে এই যে এই অনুপাতে ধরা হয়। তাহলে 6 মাস পর সি ব্যবসা নেমেছিল, তাহলে 6 মাস তো সে থাকেনি ব্যবসা, সে ব্যবসা ছিল, তার মানে কত 12 থেকে 6 বিয়োগ বাকি 6 মাস, 4 × 6। আমি এখানে প্রিন্সিপালের সঙ্গে টাইম গুণ করলাম, তার মানে কি এখানে প্রিন্সিপালের সঙ্গে টাইম তখন প্রফিটের অনুপাত আমরা পাবো, তাই এগুলো যে রেশিও পে যা মান পাবো সেটা হলো প্রফিটের অনুপাত, কে কত লভ্যাংশ পাবে। তাহলে দেখো যদি কাটাকাটি করা যায়, কাটাকাটি করে নিই, ছোট করে নিই, 12, একে দেখো 6 অক্ষে 6, 6 দোকানে 12, এই যে 2 থাকবে, তাহলে আমার দাঁড়াবে 5:6:2, এটাই হলো তাদের লাভ্যাংশের অনুপাত। আমাকে প্রশ্ন দেওয়া আছে সি এর লভ্যাংশ 21,600, তার মানে সি এর লাভ্যাংশ মানে 2, এই 2 এর ভ্যালুই হলো 21,600 টাকা, 21,600। তাহলে একের ভ্যালু আমি বলতে পারি 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 108,000। এখন আমাকে এখান থেকে তাহলে মোট লাভ কত, মোট মানে টোটালটা আমাকে নিতে হবে, 6 5 11 13, তাহলে 13 এর ভ্যালু আমাকে বের করতে হবে, তাই দুটো শূন্য থাকবেই, তাহলে 8 13 কত 104, 13 কে যদি 10 দিয়ে 130 আর 10 140, তাহলে 140,400, তার মানে অপশন ডি হবে সঠিক উত্তর। কোন দিনটিকে সম্মিলিত জাতিপুঞ্জ হিসাবে দিবস হিসাবে পালন করা হয়, ইউনাইটেড নেশনের কথা বলা হয়েছে, এটা পালন করা হয় 24শে অক্টোবর। ইউনাইটেড নেশন স্থাপিত হয়েছিল
24 অক্টোবর 1945 সনে। এর হেডকোয়ার্টার নিউ ইয়র্কে রয়েছে। টোটাল এই ইউনাইটেড নেশনের মেম্বার সংখ্যা 193, আর এর মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে। এই যে সিকিউরিটি কাউন্সিল রয়েছে তার মেম্বার সংখ্যা হলো 15 কাউন্সিল, এর টোটাল মেম্বার হলো 15। সিকিউরিটি কাউন্সিল হলো ইউনাইটেড নেশনের একটা উইং বা একটা ভাগ, তার মধ্যে 5 জন রয়েছে পার্মানেন্ট মেম্বার আর 10 জন রয়েছে নন পার্মানেন্ট মেম্বার। ভারত হলো নন পার্মানেন্ট মেম্বারের অংশ। পশ্চিমবঙ্গে কালাজ্বর রোগ ধরা পড়ে নিচের কোনটির মাধ্যমে কালাজ্বর রোগ ছড়ায়? কালাজ্বর একটা পরজীবাবাহিত রোগ। কালাজ্বর ছড়ায় বালি মাছির মাধ্যমে, বালি মাছি। আর এই যে জীবাণুটার নাম হলো, তার নাম হলো লিশমিনিয়া ডোনাভানি, লিশমিনিয়া ডোনাভানি। ভারতীয় বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী এই কালাজ্বরের জন্য ইউরিয়া স্টিবামাইন নামে ওষুধ তৈরি করেছিলেন। মোচারি ইউরিয়া স্টিবামাইন। সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন? অপশন এ লর্ড রিটন, অপশন বি লর্ড ডালহৌসি, অপশন সিতে রয়েছে লর্ড ওয়েলেসলি, অপশন ডি লর্ড ক্যানিং। এর সঠিক উত্তর অপশন বি লর্ড ডালহৌসি। সত্যবিলোপ নীতি তিনি প্রবর্তন করেছিলেন 1848 সনে। তার সময় রেলপথ স্থাপিত হয়েছিল এবং বিধবা বিবাহ যে পুনর্বিবাহ দেওয়া সেটাও চালু হয়েছিল এই সময় 1853 সনে। বিধবা বিবাহ। এই জন্য তাকে রেলপথের জনক বলা হয়। লর্ড ওয়েলেসলি এবং লর্ড ক্যানিং, লর্ড ক্যানিং ছিল সিপাহী বিদ্রোহের সময়, লর্ড ক্যানিং ছিল ভারতের প্রথম ভাইসরয়, ফার্স্ট ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। আর লর্ড ওয়েলেসলির সময় অধীনতামূলক মৃত্যুতা নীতি স্থাপিত হয়, অধীনতামূলক মৃত্যুতা নীতি। নীলদর্পণ নাটকটি কোন ঘটনার সাথে জড়িত? নীল বিদ্রোহের সাথে জড়িত। আর নীলদর্পণ নাটকটি বাংলায় লিখেছিলেন দীনবন্ধু মিত্র, দীনবন্ধু মিত্র, বন্ধু মিত্র। এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করেছিলেন নীলদর্পণ নাটকের মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত। দত্ত একে ইংরেজিতে ট্রান্সলেট করেছিলেন, ইংলিশে ট্রান্সলেট করেছিলেন। এক ব্যক্তি 84 কিলোমিটার পার আওয়ার গতিবেগে 24 কিলোমিটার গাড়ি চালায়, পরবর্তী 1.5 ঘন্টায় 80 কিলোমিটার গতিবেগে গাড়ি চালায়, তাহলে পুরো যাত্রাপথের গড় গতিবেগ কত? গড় গতিবেগ বের করার ফর্মুলা হলো এভারেজ স্পিড টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স এখানে দেখো কি দেওয়া রয়েছে, 38 কিলোমিটার পার আওয়ার বেগে 24 কিলোমিটার যায়, 24 কিলোমিটার। পরেরটার ক্ষেত্রে কোনো ডিস্টেন্স দেওয়া নেই, আমাকে বের করে নিতে হবে। তাহলে ডিস্টেন্স মানে কি, স্পিডের সাথে টাইম আমাকে গুণ করতে হবে। 80 কিলোমিটার পার আওয়ার বেগে 1.5 ঘন্টা মানে 3/2, ডিস্টেন্স হবে 40 কে 3 দিয়ে গুণ করো 120 গেল, ডিস্টেন্স পাওয়া গেল। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল টাইম কত? প্রথম জনের গতিবেগ কত ছিল? 24 কিলোমিটার দূরত্ব গিয়েছিল 38 কিলোমিটার বার পাওয়ার বেগে, তাহলে আমাদের টাইম দরকার। টাইম ইকুয়াল টু কি, ডিস্টেন্স 24 আর গতিবেগ হলো 48, তাহলে 1/2। তাহলে প্রথমটার গতিবেগ গেল 1/2। একই রকম দ্বিতীয়টার গতিবেগ দেওয়াই রয়েছে 1.5 ঘন্টা মানে 3/2। তার মানে টোটাল ডিস্টেন্সকে আমি টোটাল টাইম দিয়ে ভাগ করলাম, তাহলেই আমরা পাবো এভারেজ স্পিড। তাহলে 24 আর 20 যদি যোগ করি তাহলে 144, আর নিচে যোগ করলে 3 একে 4 2, কাটাকাটি করে দাও 72 কিলোমিটার পার আওয়ার। অপশন বি। কমল এবং কবিতার মাসিক আয়ের অনুপাত 10:7, তাদের সঞ্চয়ের অনুপাত 5:2। যদি তারা প্রত্যেক মাসে 500 টাকা করে খরচ করে তাহলে কমলের মাসিক আয় কত?
দুজন ব্যক্তি ছিল, কমল এবং কবিতা। তাদের ইনকামের রেশিও দেওয়া রয়েছে 10:7 এবং সেভিং এর রেশিও দেওয়া রয়েছে 5:2 এবং তাদের এক্সপেন্ডিচারের দেওয়া রয়েছে যে ডিফারেন্স প্রত্যেকের এক্সপেন্ডিচার সেটা হলো 500। তাহলে আমরা কি জানি, ইনকাম ইজ ইকুয়াল টু সেভিং প্লাস এক্সপেন্ডিচার। তাহলে আমাকে বের করতে বলছে তাদের কমলের মাসিক আয় কত দেওয়া রয়েছে, আমাদের কি খরচ মানে এক্সপেন্ডিচারের ভ্যালু দেওয়া রয়েছে, তাহলে এক্সপেন্ডিচার ইজ ইকুয়াল টু আমি বলতে পারি ইনকামের থেকে সেভিং আমাকে বিয়োগ করতে হবে, এই লজিক। কিন্তু এই টাইপের অঙ্ক তোমাকে দেখতে হবে যে ডিফারেন্সটা সেম আছে, দেখো 10-এর থেকে 5 বিয়োগ করলে 2, 5 বিয়োগ করলে 5 আর 7-এর থেকে 2 বিয়োগ করলে 5 সেম, তাহলে তোমার কোনো টেনশন নেই, অ্যাডজাস্টমেন্ট করা লাগতো 5-5। তাহলে আমি ইনকামের থেকে সেভিং বিয়োগ করলাম, তাহলে আমাদের কি পাবো, এক্সপেন্ডিচার পাবো। তাহলে এক্সপেন্ডিচারের ভ্যালু 5 আর এক্সপেন্ডিচার ভ্যালু দেওয়া রয়েছে 500, তাই আমি বলতে পারি 5-এর ভ্যালু 500। তাহলে 1-এর ভ্যালু আমাদের দাঁড়াবে 100। এখান থেকে বের করতে বলেছে কমলের মাসিক আয় কত, কমলের ভ্যালু 10, ইনকামের ভ্যালু, তাহলে 10-এর ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। অপশন বি। শিব 12% লাভে রামের কাছে একটি টেবিল বিক্রি করে, রাম 25% লাভে শ্রেয়াসের কাছে একটি টেবিল এটি বিক্রি করে। শ্রেয়া যদি 2800 টাকা দেয় তবে শিবের কাছে টেবিলটির ক্রয় মূল্য কত ছিল। তার মানে শিব রামকে বিক্রি করলো, গেল রাম 25% লাভে আবার শ্রেয়াকে বিক্রি করলো, মানে তিনজন এই ব্যবসায় যুক্ত ছিল, ঠিক আছে। তাহলে শ্রেয়া যদি 2800 টাকা দেয় তাহলে শ্রেয়া 2800 টাকা দিয়ে কিনলো আলটিমেট সর্বশেষে, তার মানে শ্রেয়া যদি এটা কেনে তাহলে শ্রেয়া সিপি, আর আর থেকে কিনেছে তার মানে আর এর এটা এসপি 2800। এখন বলছে প্রথম যদি শিব রমনের কাছে বিক্রি করে ফার্স্ট কেসের ক্ষেত্রে 12% লাভে, আবার রাম শ্রেয়ার কাছে বিক্রি করে 25% লাভে। তাহলে বলছে শিবের কাছে টেবিলটির ক্রয় মূল্য কত, শিবের সিপি জিজ্ঞেস করতে বলেছে আমাদের। তার মানে আমাদের পেছন থেকে সামনে আসতে হবে, তাহলে টোটাল ক্রয় মূল্য 2800 টাকা ইন্টু তাহলে 12% 25% লাভে, তাহলে 100/125। ইনিশিয়াল দাম করে সিপি বের করে 100 উপরে হয়, পরের টাকা তো 12% লাভ, আর এখান থেকে এখানে যাবে, তার মানে 12% লাভ, তার মানে 100/112। এবার কাটাকাটি করো, 4×5 = 100, 5×5 = 125, 5×20 = 100। 14 দিয়ে কাটাকাটি করলে 14 দোকানে 28, 200, 8×14 = 112, 4 দোকানে 8, 2 দিয়ে কাটাকাটি করলে 10, তাই সঠিক উত্তর হবে 2000। অপশন ডি। বাংলার প্রাথমিক মধ্যযুগীয় ইতিহাসে পাল রাজবংশ 750 খ্রিস্টাব্দে তার শাসন শুরু করেন, রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন, গোপাল, গোপালই হলো পাল বংশের প্রতিষ্ঠাতা। কোন ভারতীয় ধর্মীয় উৎসব সম্প্রতি সমৃদ্ধ জাতিপুঞ্জের একটি সংস্থা ইউনেস্কো মানবতার অস্পষ্ট সংস্কৃতির ঐতিহ্যের প্রতিনিধি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে দুর্গাপুজোকে। অপশন এ হবে সঠিক উত্তর, ইউএনইএসসিও, ইউনেস্কো। এর হেডকোয়ার্টার রয়েছে প্যারিসে, প্যারিস, ফ্রান্স। ভারতের প্রথম খ্রিস্টান ধর্ম প্রচারক সংস্থা শ্রীরামপুর মিশন ড্যাশ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, এটা প্রচার করেছেন উইলিয়াম কেরি। নিচে কোন বইটি ডক্টর এপিজে আব্দুল কালাম রচনা করেননি, ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম, এই বইটি এপিজে আব্দুল কালাম রচনা করেননি। আর এটা তৈরি করেছেন অমর্ত্য সেন, অর্থনীতিবিদ অমর্ত্য সেন। আর বাকি বইগুলো এপিজে আব্দুল কালাম রচনা করেছেন দি লুমিনাস পার্ক, মিশন ইন্ডিয়া, ইন্ডিয়া 2020। পরেরটা ম্যাথ, 480 এর সিম্পলিফিকেশন করতে বলেছে 75%, 75% মানে আমি যদি 3/4 প্লাস 720 এর 48%, তাহলে 38/100। যদি এই 12 দিয়ে কাটাকাটি 4 দিয়ে কাটাকাটি করতে পারো, 4×12 = 48, 4×25 = 100, 25 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 30, তাহলে 4 দিয়ে কাটো 120, তাহলে 3×12 = 36, 360, এই পাশে আমি পাবো 360, তাহলে ক্যালকুলেশন করলে আলটিমেটলি আমার যাবে বাড়াবে 720। যদি 20টি পেন্সিলের ক্রয় মূল্য 15টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয়, তার লাভের শতাংশ কত, তাহলে 20টার সিপি ইজ ইকুয়াল টু 15টার এসপি।
তাহলে এই টাইপের অঙ্কে সবচেয়ে সহজ উপায় হলো এই ডিফারেন্সটা নেবে, 20 থেকে 15 বিয়োগ করো 5, তারপর নিচে যা সেলিং প্রাইস দেওয়া রয়েছে 15টার এসপি তাকে নিচে দাও ইন্টু 100। তাহলে কাটাকাটি করলে 3, তাহলে 33 সমস্ত 1/3% প্রফিট। এটা কিভাবে হলো একটু যদি লজিকে বুঝি, তাহলে 20টার সিপি ইজ ইকুয়াল টু 15টার এসপি। তাহলে এখানে যদি কাটাকাটি করে নাও 4টার সিপি 3টার এসপি, তাহলে 4 সিপি ইকুয়াল টু 3 এসপি। এটা দাম ধরে নাও, আমি ধরলাম 3 4 লসাগু করে 12, তাহলে একটার সিপি হবে আমাদের 3, একটার এসপি হবে আমাদের 4। তাহলে লাভ কত? 1, আর লাভ মানে ক্রয় মূল্য নিচে ইন্টু 100, 33 সমস্ত 1/3%। অপশন বি। এ, বি এবং সি এর কর্মদক্ষতার অনুপাত 4:5:3। তারা একসাথে কাজ করলে সেই কাজটি 25 দিনে সম্পন্ন হয়। এ ও সি একসাথে কাজটি 35% সম্পন্ন করবে কত দিনে তা নির্ণয় করতে বলেছে। তাহলে এ, বি এবং সি তিনজনের এফিসিয়েন্সির অনুপাত দেওয়া রয়েছে 4:5:3 এবং তারা একসাথে কাজটি 25 দিনে করে। তার মানে আমি টোটাল ইউনিট কাজটা এখান থেকে বের করে নেব। টোটাল ইউনিট কাজ মানে কি? টোটাল এফিসিয়েন্সি ইন্টু টাইম। টোটাল এফিসিয়েন্সি গুলোকে আমি যোগ করব। 5 4 9, 9 আর 3 12, 5 4 9 আর 3 12, এই টোটাল এফিসিয়েন্সি বেরিয়ে গেল। তাকে টাইম দিয়ে গুণ করবো 25, এটা হলো আমাদের টোটাল ইউনিট কাজ। তারপরে কি বলছে? সম্পূর্ণ করে এবং এ ও সি একসাথে 35% কাজ সম্পূর্ণ করবে। তাহলে কত সময়? তাহলে এটা হলো আমাদের টোটাল কাজ, কিন্তু এ ও সি দুজনে মিলে কাজ করবে। তাহলে কতটুকু কাজ করবে? টোটাল যে আমাদের কাজ ছিল 12 × 25, তার 35% কাজ করবে। তার মানে 35, এই 100টা আমি নিচে রেখে দিলাম, গেল। এটা হলো টোটাল ইউনিট কাজ যেটা আমি বের করলাম। এখন বলছে এ ও সি 35% কাজটা করতে কত টাইম লাগবে। তাহলে টোটাল ইউনিট কাজ মানে আমি বললাম তাই টোটাল এফিসিয়েন্সি ইন্টু টাইম। তার মানে টাইম বের করতে বলছে, টোটাল ইউনিট কাজ হলো আমাদের এটা, তাকে আমাকে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে। তাহলে কার এফিসিয়েন্সি লাগবে? এওসি যুক্ত রয়েছে, এওসি এর এফিসিয়েন্সি লাগবে। এওসি 4 3 7, 7 দিয়ে ভাগ করব। এই হলো লজিক। এর 4 আর সি 3। তাহলে কাটাকাটি করে দাও, 5 7 35, 4 পজিশন 100, 3 4 12, 3 5 15 দিন। স্থির জলে নৌকার গতিবেগ 4 কিলোমিটার/আওয়ার, স্রোতের বিপরীতে গতিবেগ 2 কিলোমিটার/আওয়ার। স্রোতের গতিবেগ কত? তাহলে আপস্ট্রিমের গতিবেগ দেওয়া রয়েছে 2 কিলোমিটার/আওয়ার, বোটের স্পিড দেওয়া রয়েছে 4 কিলোমিটার/আওয়ার। আমাকে বের করতে বলছে স্টিমের স্পিড কত। তাহলে আপস্ট্রিম মানে আমি জানি বোট মাইনাস স্টিম, তাহলে আপস্ট্রিমের গতিবেগ 2, বোটের গতিবেগ 4, স্টিম আমাকে বের করতে বলছে। তাহলে এস ইকুয়াল টু 4 থেকে 2 বিয়োগ 2 কিলোমিটার/আওয়ার, কিন্তু অপশনে নেই। এই ক্ষেত্রে আমাকে অপশন এ টিক করতে হবে, কোনটি নয়। অশোক ভরতের চেয়ে এত গুণ দৌড়ায়। অশোক যদি ভরতের থেকে 160 মিটার এগিয়ে যায়, তাহলে অশোক এবং ভরত একই সময়ে পৌঁছানোর জন্য বিজয়ী পোস্টকে কত দূরে হতে হবে। তাহলে বিজয়ীর পোস্ট এখানে কিন্তু বুঝতে হবে। তাহলে অশোক ভরতের চেয়ে এত গুণ দ্বারা দুজনের মধ্যে গতিবেগের রিলেশন দেওয়া রয়েছে অশোক আর ভরতের মধ্যে। 3 দোকানে 6 আর 2 8/3। কার চেয়ে বলেছে? ভরতের চেয়ে। তাহলে ভরতকে যদি আমি 3 ইউনিট ধরি, তাহলে অশোকের গতিবেগ নিশ্চয়ই বেশি হবে। কত বেশি হবে? এই 3 এর 8/3, তার মানে অশোকের হবে 8। এটা তার স্পিডের রেশিও। তারপরে দেখো, অশোক যদি ভরতকে 160 মিটারে আগে এগিয়ে দেয়, তার মানে এই দুটো দেখো স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। টাইম যদি ফিক্সড থাকে, স্পিডের সঙ্গে ডিস্টেন্সের সরল সম্পর্ক, তাহলে ডিস্টেন্সের রেশিও তাহলে এটাই হবে 8:3। তাহলে বলছে কত মিটারে এগিয়ে যায় একজন থেকে? 160 মিটার। এই ডিফারেন্সটা তার মানে ডিস্টেন্সের ডিফারেন্স, তাহলে এগিয়ে গেল 5, এই যে অনুপাত হিসাবে তার ভ্যালু 160 মিটার। তাহলে একের ভ্যালু আমি পাবো 3 5 15, 1 2, 32 মিটার। তাহলে এই সময়ের জন্য বিজয়ী পোস্টটিকে কত দূরে ধরতে হবে? বিজয়ী মানে যে জিতছে, তার মানে 8 এর ভ্যালু আমাকে বের করতে হবে। 8 দোকানে 16, 3 24 একে 25। এ ও বি একসাথে একটি ব্যবসা শুরু করলো এবং 3:5 অনুপাতে মুনাফা পেয়েছে। মুনাফা মানে এখানে প্রফিটের অনুপাত দেওয়া রয়েছে।
বি 12 মাসের জন্য 80,000 টাকা বিনিয়োগ করে, এ কত মাসের জন্য এত টাকা বিনিয়োগ করবে? তাহলে এ আর বি দুজনের প্রফিটের রেশিও 3/5, 3:5। আমি এখানে তার মানে দুজনে জানি আমি প্রফিটের রিলেশন তৈরি করি, যেহেতু প্রফিটের রিলেশন দেওয়া রয়েছে তাহলে এই পাশে আমাকে প্রফিট রিলেশন তৈরি করতে হবে। প্রফিট মানে আমরা কি বললাম, একটু আগে একটা আমরা করলাম, অ্যামাউন্টের সঙ্গে টাইম গুণ করতে হবে। তাহলে উপরে কে রয়েছে? এ। তাহলে এ কত টাকা দিয়ে ব্যবসায় নেমেছিল? 72,000 টাকা দিয়ে। আর এর টাকা কত মাসের জন্য খেটেছিল সেটাই আমাকে বের করে, জানি না, আমি এক্স মাস ধরলাম। তারপরে বি এর কন্ডিশনে আসি। বি যদি বি 12 মাসের জন্য এত টাকা বিনিয়োগ করে, তাহলে বি বিনিয়োগ করেছিল 80,000 টাকা, তার টাইম পিরিয়ড ছিল 12 মাস। তাহলে আমি কি করলাম, অ্যামাউন্টের সঙ্গে টাইম দিয়ে গুণ করলাম, তাহলে অ্যামাউন্টের সঙ্গে টাইম দিয়ে গুণ করে আমরা পাবো প্রফিট। তাই তো আমি প্রফিটের রেশিওটাই রেখে দিয়েছি এখানে, এখানে দুজনের প্রফিটের রেশিও। এটাকে সলভ করে এক্স এর মান বের করলেই আমাকে বেরোবে এক্স কত মাস পর ব্যবসায় ঢুকেছিল, নিয়োজিত হয়েছিল। এই দুটো শূন্য, তিনটে শূন্য কেটে দাও। তাহলে আমাদের এখানে বাকি রইল 12, 6 × 72, 3 দোকানে 6। তাহলে 3 দোকানে 6 হলো, 5 দোকানে 10x। আচ্ছা একটু দেখে নেই, 12, 3, 5x = 8। 5 দোকানে 10x। আচ্ছা একটু অ্যাডজাস্ট, এ আর বি তাদের অনুপাত হলো 3:5, এটাই প্রফিটের অনুপাত। তাহলে প্রথমে দেখো কে রয়েছে ব্যবসায়, এ কত মাসের জন্য, তাহলে এটা আমরা উপরে নিয়েছি, এ 72,000 টাকা ইনভেস্ট করেছিল, 72, 1, 2, 3, কত মাসের জন্য আমরা জানি না, এক্স মাসের জন্য। আবার বি হলো 12 মাসের জন্য 80,000, 80,000 12 মাসের জন্য। তাহলে আমি কাটাকাটি করব, এই যে 3, 12কে কাটাকাটি করলে 6, 3 দোকানে 6, 2, 40, 5কে যদি 40 দিয়ে কাটাকাটি করি 8, এক্স এর ভ্যালু আমরা পাবো 8, অপশন সি। পরপর 4টি জোড় সংখ্যার সমষ্টি 484, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? 4টি জোড় সংখ্যা আমি ধরে নিলাম 2, 4, 6, 8, এগুলো তো হবে না, আমরা বোঝার সুবিধাতে ধরলাম। তাদের সমষ্টি দেওয়া রয়েছে 484। জোড় পরপর যদি জোড় সংখ্যাদের বৈশিষ্ট্য কি, ডিফারেন্স 2 করে হবে, তার মানে এগুলো সমান্তর প্রকৃতি থাকবে। তাহলে যদি এরকম সিকুয়েন্সের নম্বর থেকে মানে যাদের ডিফারেন্সটা সেম, 2, 2, 2 হতে পারে, 3, 3, 3ও হতে পারে, তার জন্য আমি কি করব, এভারেজের কনসেপ্ট দিয়ে করব। তাহলে কতগুলো সংখ্যা রয়েছে? 4টি সংখ্যা, তাহলে সাম 484, তাহলে এভারেজ কত হবে? তাহলে 484কে আমি 4 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এভারেজ এখান থেকে আমি পাবো 1 to 1। তো এভারেজের মানটা তাহলে কি হবে, তাহলে এদের মাঝখানে বসবে, যেহেতু 4টি সংখ্যা তাহলে মাঝখানের নাম্বার কি, এই 4 আর 6 এর মাঝখানে বসবে, তাহলে 121। তাহলে আমাদের 4টা সংখ্যা বের করতে হবে, তাহলে আগেরটা তাহলে কি হবে, 120, পরেরটা হবে 122, তারপরটা কি 2 করে বাড়বে, দেখো 6, 2, 8, তার মানে 124 হবে। আর সবার প্রথমেরটা হবে 120, তার থেকে 2 কমবে 118, তাহলে আমি 4টা নম্বর পেয়ে গেলাম এখন। প্রথম নম্বর আমাদের 118, দ্বিতীয় নম্বর 120, তৃতীয় নম্বর 122, চতুর্থ নম্বর 124। এখান থেকে বের করতে বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, ক্ষুদ্রতম মানে 118 হবে সঠিক, বৃহত্তম বের করলে 124, অপশন এ হবে সঠিক উত্তর। আজকের ক্লাসে এই 35খানা ছিল কোশ্চেন, তার মধ্যে ম্যাথ এবং জিকে মিলিয়ে আমরা সেগুলো সলভ করলাম। যদি কোনো কোশ্চেনে বা কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও যাতে সকলেই এই ক্লাস থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।